Before starting today's episode, I'm gonna be reiterating a saying by Emma Watson that goes like, women should never be afraid of being smart. This is quite the truth about our today's guest, Priyanka Pandit, who is a geologist conquering her feat in PhD in prestigious institutes in India, IISER. She loves to travel, and on her bucket list is summiting Everest and going to San Andreas Fault. Quite the geologist. She is immensely passionate about science since childhood. Even she was one of the brilliant students when it comes to chemistry, maths, and everything. And now she wants to pursue science as a way for effectful contribution to geology that will solve bigger problems in geological fields. So without any further ado, let's get started and hear the Spanklin speaking. তো এখন কারেন্টলি তুই এখন কি করছিস? এখন আমি আইসারের পিএইচডি পেয়েছি একটা, তো যেটা হচ্ছে সাবজেক্টটা মিনারেল সায়েন্সে, মিনারেল ফিজিক্সে। তো এছাড়াও আমি পিএইচডির জন্য সিএসআই এর জন্য পড়াশোনা করছি, কারণ নেট তো ক্লিয়ার করতেই হবে। আর একটা মিনিমাম এলএস তো লাগবেই, যেহেতু আমার ফিউচার পার্সপেক্টিভ রিসার্চ লাইনে থাকাই আছে। তো আমি ফিউচারে পোস্ট ডক করতে চাই, তো সেই লাইনে যাওয়ার জন্য নেট তো লাগবে। তো সিএসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছি, আর কারেন্টলি আইজা কলকাতাতে পিএইচডি একটা পেয়েছি, ওটার উপর ফোকাস আছে। এবং আমি আইএসআর পরীক্ষা দিয়েছিলাম পিএইচডির জন্য। বেসিক্যালি হ্যাঁ, পিএইচডিটা ইচ্ছা ছিল প্রথম থেকে, তো সেটাই করছি। তো তোর যে জিওলজিতে ইন্টারেস্ট, সেটা কি তোর ছোটবেলা থেকেই ছিল না অন্য কোনো ইন্টারেস্ট ছিল যেটা পরবর্তীকালে কনভার্ট হয়েছে? না, ছোটবেলা থেকে জিওলজি ইন্টারেস্ট ছিল না, কারণ আমি 12 অব্দি জানতামই না যে জিওলজির মতো একটা কোনো সাবজেক্ট আছে। আমাকে জেঠু বলেছিল যে জিওলজি একটা সাবজেক্ট আছে যেটা বেসিক্যালি আর্ট সায়েন্স। তো সেটা 12 এর পর যখন আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে আমি এগোবো বা কিভাবে আমি ফিউচারে কি নিয়ে পড়তে চাই, যেহেতু মেডিকেলটা তো পড়া হয়নি, তো সেক্ষেত্রে জেঠু বলেছিল এটা একটা ভালো কেরিয়ার অপশন। তারপরে আমি জিওলজি নিয়ে একটু পড়াশোনা করেছিলাম, তো তারপর আমার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লেগেছিল। তো তোর কি ডিফারেন্স মনে হয়েছে বায়োলজি আর জিওলজিতে? কোন রকম খুঁজে পেয়েছিস যে কোনটা বেশি ইন্টারেস্টিং বা তোর কোনটা বেশি ইন্টারেস্টিং লাগে? বায়োলজি জিওলজি পুরোটাই আলাদা রকমের জিনিস। অবভিয়াসলি বায়োলজি অনেক বেশি ইন্টারেস্টিং সেভাবে দেখতে গেলে, কারণ ওটা আমরা নিজেদেরকে নিয়ে পড়াশোনা করছি, মানুষ কিভাবে ফাংশন করে বা আবার অনেক মেকানিজম থাকে এক্সেট্রা নিয়ে আমরা পড়াশোনা করছি বায়োলজিতে। এবং বায়োলজি অনেকটা একটা ভাস্ট সাবজেক্ট, ওখানে অনেক কিছু এক্সট্রা আমরা জানতে পারি। বাট জিওলজি অতটা ভাস্ট বলবো না আমি। জিওলজিটা ব্যাপারটা হচ্ছে জিওলজিটা আর্ট সায়েন্স, আর্টের কিভাবে মেকানিজম কাজ করছে বা এক্সেট্রা, ওটা একটা পুরো ডিফারেন্ট পার্সপেক্টিভ। বায়োলজির সাথে জিওলজির কোনো কম্পারিজন হয় না। কিন্তু হ্যাঁ, পার্সোনালি আমার বায়োলজি বেশি পছন্দ, কারণ ছোটবেলা থেকে আমার বায়োলজি। বাট হ্যাঁ, জিওলজি খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। তুই এখন যে জিওলজি পড়ছিস, তোর যদি মোস্ট ফেভারিট সাবজেক্টের মধ্যে বা যদি তোর এমন সাবজেক্ট বলা হয় যেটা নিয়ে তুই পরবর্তীকালে কাজ করতে চাস, ইরেসপেক্টিভ অফ এনিথিং, তাহলে সেটা কি হবে? সেটা ক্রিস্টালোগ্রাফি হবে, কারণ ক্রিস্টালোগ্রাফি বিএসসি থেকে আমার খুব কঠিন লাগতো বলবো না, বিএসসি থেকে আমার খুব ইন্টারেস্টিং লাগতো, কারণ জিনিসগুলো প্রচন্ড মেকানিক্যাল ওয়েতে কাজ করে এবং অনেক ক্যালকুলেশন থ্রু ব্যাপারগুলো, মানে ক্রিস্টালের স্ট্রাকচার কিভাবে করে বা স্টিরিওগ্রাফি করতে, তো সেগুলো আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। বাট ক্রিস্টালোগ্রাফি আমি জিজ্ঞাসা করেছিলাম যে ফিউচারে কিরকম পার্সপেক্টিভ আছে, তো সেরকম আমি কিছু জানতে পারিনি। এবার ক্রিস্টালোগ্রাফি জায়গাটা আমার কঠিন লেগেছিল, তো সেই ক্ষেত্রে জন্য ব্যাপারটা বেশি ইন্টারেস্টিং লেগেছিল। তো ক্রিস্টোগ্রাফি তুই যে বলছিস ফিউচার সেরকম নেই, সেটা কি ইন্ডিয়াতে না পুরো ওয়ার্ল্ডেই বলতে পারিস? ওয়ার্ল্ডে ইন্ডিয়াতেই বেসিক্যালি, কারণ ক্রিস্টালোগ্রাফি বেসিক্যালি মিনারেলের একটা পার্ট। তো মিনারেল নিয়ে ইন্ডিয়াতে বেশি স্কোপ নেই। ইন্ডিয়াতে জিও হাইড্রো, তারপরে জিও কেমিস্ট্রি, এসবে বেশি স্কোপ আছে। মিনারেলে বেশি স্কোপ নেই। যেটা নিয়ে কাজ করছি সেটার কোন রকম এক্সট্রা ইনফরমেশন দিতে পারবি? যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে মিনারেল ফিজিক্স। মিনারেল ফিজিক্স বেসিক্যালি হচ্ছে একটা এমন সায়েন্স বা একটা এমন জিওলজি পার্ট যেটা ইন্টার অফ দ্য আর্থকে নিয়ে পড়াশোনা করছে। অ্যাকচুয়ালি ইন্টার অফ দ্য আর্থে বিভিন্ন টাইপের মিনারেল টেবলস থাকে, ওখানে বিভিন্ন রকমের কোঅর্ডিনেশন নাম্বার থাকে।
যে হিসাবে আমরা প্রত্যেকটা মিনারের কোয়ালিফিকেশন নাম্বার আলাদা থাকে বিভিন্ন দেখতে, সেগুলো নিয়ে বেসিক্যালি পড়াশোনা। কারণ আমরা তো আর ডাইরেক্ট ওয়েতে ইন্টার অফ দ্য আর্থে পৌঁছতে পারছি না, তো বেসিক্যালি ইনডাইরেক্টলি যেরকম জিওফিজিক্যাল মেথড, সিসমিক মেথড বা গ্র্যাভিটি মেথড, এইসব মেথড দিয়ে আমরা কিভাবে ইন্টার অফ দ্য আর্থের মিনারেল স্ট্রাকচারগুলো বুঝতে পারছি। তো সেটা নিয়ে মোটামুটি একটা কাজ এটা। তো এটার মানে ফিজিক্স তো আছে। আচ্ছা, এটার মোটামুটি তুই অ্যাপ্লিকেশনস কি এখন ইন্ডিয়া বল বা ওয়ার্ল্ডে যাই হোক? হ্যাঁ, অ্যাপ্লিকেশনস কি বলতে ইন্টার অফ দ্য অ্যাপ্লিকেশনস বলতে আমার অতটা আইডিয়া নেই, বাট ইন্টার অফ দ্য আর্থে কিরকম কিরকম মিনারেল ফেজ আছে, যেরকম আমরা জানি ওয়েবস্টেরাইট থাকে, অলিভিন থাকে। অলিভিনেরই একটা হাই প্রেসার একটা ফর্ম হচ্ছে ওয়েবস্টেরাইট, তার থেকে আরেকটা গামা স্পিনেল থাকে। তো সেই হিসাবে কোঅর্ডিনেশন নাম্বার চেঞ্জ, তো সেই পড়াশোনাটা আছে। বাট ইন্টারন্যাশনালি কিরকম ভাবে সেটা অ্যাপ্লিকেবল সেটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই। ইন্টার অফ দ্য আর্থে বিভিন্ন টেম্পারেচার মিনারেল কিভাবে কিভাবে অফার করবো সেটাই। তোর কি কাজ শুরু হয়ে গেছে অলরেডি না হবে? না, কাজ হয়নি। অগস্ট তারিখ থেকে তো, অগস্ট 3 তারিখ থেকে তো ক্লাস শুরু হবে। আচ্ছা, এখনো তো জানি না। তো তুই খুব এক্সাইটেড। খুব এক্সাইটেড। নেক্সট হচ্ছে আমি তোকে যেটা জিজ্ঞেস করব, জিওলজির যতটা অ্যাপ্লিকেশন হতে পারে ধর ইন্ডিয়াতে, তোর কি মনে হয় ফুল প্রমিসিং ইউজ এখানে হয়, না কোনো কোনো জায়গায় তোর মনে হয় হিন্ডার্ড হয়ে গেছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে? জিওলজি নিউজ ইন্ডিয়াতে হ্যাঁ সেভাবেই হয়, সেভাবে তো কোনো ব্যাপার নেই যে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের কোনো জায়গায় আলাদা। কিন্তু হ্যাঁ, কিছু কিছু সাবজেক্টে এখানে অতটা ইম্পর্টেন্স নেই, যেটা হওয়া উচিত। মিনারেল নিয়ে অতটা ইন্টারেস্ট নেই, পেট্রো নিয়ে এখানে অতটা বেশি কাজ হয় না, বাট হ্যাঁ ওগুলো করা উচিত। বাট হ্যাঁ, অ্যাপ্লিকেশন তো সেমই আছে, সেরকম ডিফারেন্স কিছু। হ্যাঁ, এখন মোটামুটি তোর ফিউচার প্ল্যান কি? তুই পিএইচডি পরে কোন দিকে, একাডেমিক্স যেতে চাস না কোনো কোম্পানিজ কিছু অন্য দিকে যেতে চাস, কি রকম প্ল্যান? না, আমি তো একাডেমিতে থাকতে চাই, কারণ আমি অতটা ইন্টারেস্টেড নেই ওই ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক করতে। তো হ্যাঁ, একাডেমিক্যালি থাকতে চাই, আমি বেসিক্যালি রিসার্চ লাইনে থাকতে চাই। মানে সায়েন্টিস্ট না প্রফেসর এরকম ব্যাপার? আমি পোস্ট ডক করতে চাই, তারপর যেটা হবে সেটা পরে দেখা যাবে, বাট হ্যাঁ আমি রিসার্চ লাইনে থাকতে চাই। সায়েন্টিস্ট তো ঠিক আছে, হ্যাঁ প্রফেসর থেকে সায়েন্টিস্ট। তো ধর এবারে আমি কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে ওমেন নিয়ে, জিওলজিতে যারা ওমেন আছে তাদের নিয়ে। তো যেহেতু এই পডকাস্টটা ওর ওপর বেস্ট, তো আমি জিজ্ঞেস করতে চাইবো তুই কি কোনো রকমের ডিফারেন্স দেখতে পাস যে কতটা মেয়েরা কাজ করছে জিওলজিতে বা ছেলেরা কাজ করছে, বা কোনো কোনো জায়গায় যে কেউ কিভাবে রিয়াক্ট করছে মেয়েদেরকে বা ছেলেদেরকে, কোনো ডিফারেন্স দেখতে পাস তুই? কারণ হ্যাঁ, সেভাবে একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। কারণ প্রথম দিকে যখন জিওলজিটা যখন নিয়েছিলাম, তখন একটা আমার ধারণা ছিল, যেহেতু বেসিক্যালি ফিল্ড ওরিয়েন্টেড ওয়ার্ক, জিএসআই বা কিছু কিছু কোম্পানিতে তো মানে লিটারালি 3 মাস 6 মাস তো ফিল্ডে থাকতাম, তো একটা মেয়ের পক্ষে যেটা প্রচন্ড চ্যালেঞ্জিং থাকতো অনেক কারণে। তো সেক্ষেত্রে হ্যাঁ, সেটা একটা প্রথমত ভয় তো ছিল, কিন্তু পরে গিয়ে দেখলাম যে এখন জিওলজিতে ছেলের থেকে বেশি মেয়ের সংখ্যাটাই বেশি। কারণ আমি আশুতোষ কলেজে পড়েছি মাস্টার্স, তো আশুতোষে 18 জন আমরা পড়তাম স্টুডেন্ট, তো তার মধ্যে 12 জন মেয়ে ছিল আর বাকি 6 জন ছেলে ছিল। তো সেক্ষেত্রে একটা মেয়ের পার্সেন্টেজটা বাড়ছে জিওলজিতে ধীরে ধীরে। আর এছাড়াও আমি জিএসআই যখন এক্সাম হয়েছিল, আমি ঠিক জানি না, আমার সিনিয়র একজন বলেছিলেন, তো ওদেরও একটা টেন্ডেন্সি থাকে যে মেয়েদেরকে নেবার, মানে ওরা চায় যে আমাদের যে ফিমেল ভার্সেস মেল রেশিওটা সেটা 50-50% থাকে। তো ওদের একটা টেন্ডেন্সি আসছে যে মেয়েদেরকে বেশিভাবে যেন রিক্রুট করা হয় জিএসআই। ঠিক আছে, তো হ্যাঁ, তো সেটা এখন মেয়েদের অ্যাকসেপ্টেন্সটা অনেকটাই বেড়েছে জিওলজিতে, যেটা আগে অতটা ছিল না। আগে মেয়েরা বেসিক্যালি পড়তো না জিওলজি, কারণ এটা ফিল্ড ওরিয়েন্টেড ওয়ার্ক, অনেক বেশি ফিজিক্যাল হার্ডনেস লাগে, যেটা মনে করা হতো ছেলেদের জন্য বেশি প্রেফারেবল। এখন সেটা নয়, এখন মেয়েরা ওর আসছে, মেয়েদের প্রেফারেন্সও দেওয়া হচ্ছে এরকম জবের সেক্টরে। তো তো তুই যে ফিল্ডের কথা বললি, তো ফিল্ডে তোর এক্সপেরিয়েন্স কেমন ছিল, কিরকম করে করতিস, বা তোর মানে প্র্যাকটিক্যাল ওয়ার্কস কিরকম হতো? হ্যাঁ,
ফিল্ডে এক্সপিরিয়েন্সটা ভালোই হতো। ফিল্ড তো খুব মজার একটা জায়গা জিওলজি, কারণ জিওলজি ফিল্ড মানে আমরা অনেক এমন এমন জায়গায় যেতাম যেখানে সাধারণ মানুষেরা পৌঁছবে না, কোনোদিন ওসব জায়গায় যাবে না। যেরকম অনেক অনেক পাহাড় বা অনেক অনেক বাজে বাজে জায়গা যেগুলো মানে বেসিক্যালি সাধারণ মানুষের যাবে না। তো সেসব জায়গায় গিয়ে আমরা বিকজ ওখানে রক গুলো এক্সপোজ করতে, তো সেসব জায়গা থেকেই স্টাডি করতে পারবো। তো হ্যাঁ, কোনোরকম এক্সপিরিয়েন্স হয়েছে। আমি প্রথম থেকেই ছোটবেলা থেকে খুব বেশি অ্যাক্টিভ নই ফিজিক্যালি, তো আমাকেও অনেক পাহাড় পাথরে উঠতে হয়েছে, যেগুলো আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। কিন্তু হ্যাঁ, মজাটা আলাদা লেভেলেরই লাগে, কারণ ওই জায়গাতে গিয়ে একটা আলাদা ভিউ পাওয়া যায়, এবং ওই লাইফটা অন্য কেউ লিড করতে পারবে না, তারা যেভাবে করবে না তারা ছাড়া। আর ওদের দরকারই করবে না যে ওই জায়গাতে গিয়ে রক স্টাডি করা, বাট আমরা সেরকম সেরকম জায়গা থেকে রক স্টাডি করেছি। রক স্টাডির কোনো রকম ইনফরমেশন কোনো স্পেসিফিক্যালি যে কি করে করতেছ রক স্টাডি বা কি করে করতে হয়? রক স্টাডি স্পেসিক্যালি হ্যাঁ, আমাদের একটা হ্যামার থাকতো, আমাদের একটা বার্টেন কম্পাস থাকতো। তো হ্যামার গুলো দিয়ে পাথরগুলোকে ভাঙা হতো, সেখানে কিরকম মিনারেল কম্পোজিশন দেখা হতো। পাথর শুকে বলতে হয় যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা স্মেল থাকে। হ্যাঁ, শেল একটা প্রেফারেড একটা রক আছে, সেডিমেন্টারি রক, যেটা একটা সোদা সোদা যে বৃষ্টি ভেজে আছে গন্ধটা থাকে, সেটা পাওয়া যায় জলে ভিজলে, ওই গন্ধটা পাওয়া যায়। শেলে এটা একটা আইডেন্টিফাইং ফিচার যে এটা একটা সোদা সোদা গন্ধ দেয় জলে ভিজলে, তো সেটাও একটা ফিচার আছে। এছাড়া আমরা টেস্ট করতাম, আমরা অনেক মেজারমেন্ট নিতাম পাথরের স্ট্রাইক দিয়ে, যেগুলো আমরা পরে যখন আমাদের আফটার ফিল হয়ে যাওয়ার পর একটা ক্লাস হতো শেষ হয়ে যাওয়ার পর, তো সেখানে আমরা একটা বড় ট্রেসিং পেপার সেগুলো প্লট করে ওখানকার স্ট্রাকচারাল যে মানে কিরকম মানে ফরমেশন গুলো কিরকম স্ট্রাকচার আছে বা কিরকম কিরকম রক এক্সপোজ আছে সেগুলো তখন স্টাডি হতো। তো হ্যাঁ, সেগুলো তো ভালোই লাগে, ভালোই লাগে। তো অনেক বড় স্কেলে একটা একটা বড় জিনিস দেখাটা তো ভালো লাগে। বেসিক্যালি ছোট ছোট জিনিসটি ইনফরমেশনই আমরা একটা বড় স্ট্রাকচার দিয়ে। এক্স্যাক্টলি, দারুণ ইন্টারেস্টিং। আর ধর ইন্ডিয়াতে সব থেকে যদি তোকে জিজ্ঞেস করা হয় যে বেস্ট জায়গা কোনটা, ধর ইন্ডিয়ার জিওগ্রাফিক্যাল হিস্ট্রি বা কিছু মানে ইয়ে স্টাডি করার জন্য কোনটা হবে হটস্পট বলতে গেলে? ইন্ডিয়াতে ভালো জায়গা বলতে রাজস্থান খুব ভালো জায়গা। আমি শুনেছি ওখানে অনেক টাইপের রক এক্সপোজ আছে, আমি কোনোদিন যাইনি রাজস্থানে ফিরবো। রাজস্থান খুব ভালো জায়গা, ওখানে সেডিমেন্টারি খুব ভালো ভালো রক আছে। এছাড়া অবভিয়াসলি হিমালয়ান টেরেন তো ছেড়েই দেয়, হিমালয়ান টেরেনে অনেক টাইপের রক এক্সপোজ আছে, ওখানে ওপিওলাইট সিকোয়েন্স এক্সপোজ আছে। তো আমার থিসিস ওপিওলাইটেই ছিল, তো ওটা আমার একটা ফিল্ডও ছিল মানে অরুণাচলে, যেটা পরে ক্যান্সেল হয়ে যায় যেহেতু কোভিড সিচুয়েশন অ্যারাইজ করেছে। তো হ্যাঁ, এরকম ইন্ডিয়াতে সব থেকে ভালো আমার ইচ্ছা আছে রাজস্থানে ফিল্ড করার, কারণ ওখানে অনেক টাইপের ফসিলস, অনেক টাইপের সেডিমেন্টারি স্ট্রাকচার, অনেক ভ্যারাইটি সেডিমেন্টারি স্ট্রাকচার ওখানে আছে শুনেছি। আমি সেগুলো আর তোর ডিসার্টেশন করেছিস ওপিওলাইটস এ, সেটার ইনফরমেশন বা সেখানে কি কি করেছিলিস, কি কি শিখেছিস কিছু সেগুলো বল। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি ওপিওলাইট অ্যাসোসিয়েটেড একটা রকে আমার ডিসার্টেশন ছিল। তো ওটা বেসিক্যালি পেট্রোলজিক্যাল স্টাডিজ ছিল। ওটাতে আমরা বিভিন্ন রক স্যাম্পল নিয়েছিলাম। আমি তো সেটা ডাইরেক্ট ফিল্ডে যাইনি, যারা আগে ফিল্ডে গেছে সেখান থেকে অনেক রকমের রক স্যাম্পল আনা হয়েছিল, তো সেখান থেকে স্লাইড বানিয়েছিলাম আমরা। স্লাইড বানিয়ে সেটা আমরা মাইক্রোস্কোপে স্টাডি করেছিলাম। স্টাডি করে করে কোন মিনারেলটা কিরকম ডমিনেন্ট আছে, সেখানে মিনারেলের সাইজ এক্সেট্রা, টেক্সচার এক্সেট্রা করে ওই রকটা কিভাবে অরিজিন হতে পারে তার একটা ইন্টারপ্রিটেশন আমাদের দিতে হয়েছে। তো তোদের জিওলজিতে কম্পিউটার প্রচুর ভাবে ইউজ হয় নিশ্চয়ই? হ্যাঁ, কম্পিউটার ইউজ হয়, কারণ অনেক রকমের সফটওয়্যার থাকে। যেরকম আমরা এই যেটা আমরা স্টাডি করেছিলাম সেখানে একটা সফটওয়্যার আমরা ইউজ করেছিলাম প্লট করার জন্য, বেসিক্যালি যেটা আমাদের মিনারেল প্লট থাকে পার্সেন্টেজ কিছু কিছু এসআই টু পার্সেন্টেজ জন্য আমরা গ্রাফার একটা সফটওয়্যার ইউজ করেছিলাম। কোরেল ড্র ইউজ করতে হয়। তো আমি অতটা শিখিনি কারণ যেহেতু আমাদের প্যান্ডেমিক হয়েছিল, বাট প্যান্ডেমিকে অনেক রকমের সফটওয়্যার ইউজ হয়, প্রচুর রকমের ArcGIS এক্সেট্রা অনেক রকম সফটওয়্যার ইউজ হয়। যতটা ভালো কোডিংও ইউজ হয়, যতটা ভালো কম্পিউটারের ভালো লাগে। সেটা আই থিঙ্ক এখন সব ফিল্ডেই কোনো না কোনো ভাবে কম্পিউটার, সব ফিল্ডে এখন সেটা হয়ে যাবে, কারণ আমরা অনেক বড় ফাস্ট ডাটা নিয়ে কাজ করি, সেটা কম্পিউটারে করে সেটা আমাদের একটা সলিউশন আমরা দিয়ে দিতে পারছি।
আর তো এতক্ষণ আমরা কথা বললাম তোর কি কি ভালো লাগে সাবজেক্ট, যদি এমন কোনো সাবজেক্টের নাম করতে যেটা তোর ভালো লাগে না জিওলজিতে, সেটা কি হবে? আমার প্যালেন্টোলজি একদম ভালো লাগে না, আর স্ট্র্যাটিগ্রাফি একদম পছন্দ না। কারণ হচ্ছে প্যাল আর স্ট্যাটিক দুটোই বেসিক্যালি আমার মনে হয় প্রচুর মুখস্থ করতে হয়, তোর জন্য ভালো লাগে না। আর প্যালে অনেক সায়েন্টিফিক নাম থাকে যেগুলো আমি অর্ধেক উচ্চারণ করতে পারি না। উচ্চারণ করতে পারি না, তারপরে ব্যাপারটা হচ্ছে মনে থাকে না। আর স্ট্র্যাটিগ্রাফিতে বেসিক্যালি জিওলজি হিস্ট্রি হচ্ছে স্ট্র্যাটিগ্রাফি। জিনিসটা খুব ইন্টারেস্টিং, যে বেসিক্যালি যদি দেখা যায় তাহলে টেকটোনিক্স এর সঙ্গে সঙ্গে কোথায় কোন স্ট্র্যাটিগ্রাফি ডিপোজিট হয়েছে সেই হিসাবে পড়া গেলে ব্যাপারটা ইন্টারেস্টিং। বাট আমি আনফরচুনেটলি সেরকম কোনো স্যার পাইনি যে আমাকে সেভাবে পড়াবে, তো আমার স্ট্র্যাটিগ্রাফি বোরিং লাগে। স্ট্র্যাটিগ্রাফি ব্যাপারটা ইন্টারেস্টিং, কিন্তু প্যাল আমার একদম পছন্দ না, একদমই না, খুব মুখস্থ করতে হয়। তো তোর এক্সপিরিয়েন্স কে যদি চেঞ্জ করা যায় ফর বেটার, তাহলে তুই কি বলবি যে কি কি চেঞ্জ হলে তোর বিএসসি প্লাস এমএসসি এক্সপিরিয়েন্স যেটা সেটা আরো বেটার হতে পারতো? বিএসসি তে জানি না, আমি বুঝতে পারিনি কেন পাস কোর্স ছিল ম্যাথ আর কেমিস্ট্রি, যেটা কোনো অ্যাপ্লিকেশন আমি ফিউচারে খুঁজে পাইনি এখনো পর্যন্ত। কিন্তু হ্যাঁ, জিওলজিতে একটা ম্যাথের ইমপ্লিকেশন আছে, তো আমার আমি আরো ভালো করে ফোকাস করতে পারতাম অনার্স। আর এমএসসি তে আমার এক্সপিরিয়েন্স যেটা হয়েছিল, জিওলজি তো সেরকম আমি কিছু জানি না, বাট এমএসসি তে আমাদের আশুতোষ আর বালিগঞ্জ আলাদা করে দিয়েছিল, একসাথে করে দিয়েছিল। সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হয়েছিল জিওলজিটা পড়তে, কারণ বালিগঞ্জে আলাদা প্রফেসরের ক্লাস ছিল, আশুতোষ আলাদা প্রফেসরের ক্লাস ছিল, তো সেক্ষেত্রে আমার কোঅর্ডিনেট করতে প্রবলেম হচ্ছিল। আর সেটাই। আর আমার মনে হয় জিওলজিতে প্যাল বা স্ট্র্যাটিগ্রাফি এই যেসব সাবজেক্ট গুলো যেগুলো আসলে ইন্টারেস্টিং নয়, সেগুলো ইন্টারেস্টিং ওয়েতে পড়ানো হলে আই থিঙ্ক বেশি ভালো হয়। কারণ আমরা তো জিওলজিটা মুখস্থ করার জন্য পড়ছি, সেটা আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করছি সেই জিনিসটা দেখাটা খুব দরকার। তো আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেক স্টুডেন্ট আছে আমাদের যারা প্রচুর নাম্বার পায় বা প্রচুর পড়াশোনা করেছে বা সেরকম, বাট ফিল্ডে গিয়ে তারা প্রচন্ড বোকা বোকা কথাবার্তা বলবে, কারণ তারা অ্যাপ্লিকেশনের পার্টটা তারা জানে না, তারা শুধু মুখস্থ করে দেয়। কারণ স্যারদেরও এখন পড়াশোনা করানোর টেকনিকটা এখন সেভাবে যে নাম্বার পাও ব্যাস আর কেউ দেখতে হবে না। বাট জিওলজি খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, আমার মনে হয় এটাকে আরেকটু যদি ইন্টারেস্টিং ওয়েতে পড়ানো যায় তাহলে সেটা খুব ভালো হয়, খুব ভালো হয়। আর আমি একটা স্যার সেরকম পেয়েছি, তাপস ভট্টাচার্য, উনি খুবই ভালো একজন প্রফেসর ছিলেন। উনি ওনার ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি ছিল, একমাত্র আমি তার ক্লাস করতাম তো আমি অবাক হয়ে শুনতাম, কারণ উনি বেসিক্যালি টেকটনিক্স, তো পৃথিবীর যেখানে যেখানে কি কি হচ্ছে সবকিছু রিলেট করে তিনি পড়াতেন এক্সাম্পলস দিয়ে। তো সেই জিনিসটা আমার কাছে খুব বেশি রিয়েলিস্টিক মনে হতো যে জিনিসটা আছে এভাবে হতে পারে। তা আমার মনে হয় জিনিসটা ভিজুয়ালাইজ করাটা খুব বেশি দরকার দেন মুখস্থ করা। এই সেম জিনিসটা অ্যাকচুয়ালি আগের পডকাস্টে একজন বলেছে যে আমাদের ইন্ডিয়াতে এটা সবথেকে বড় প্রবলেম যে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট খুব বেশি বোঝানো হয়, তো যখন কেউ একজন সেটা অ্যাপ্লিকেশন করতে যায় সে জানেই না যে সেটা আদৌ সেই থিওরিটার এখানে অ্যাপ্লিকেশন আছে কিনা। একদমই তাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা ধর কোনো ফর্মেশন দেখলাম বা কোনো পাহাড় দেখলাম, আমরা তখন বই খুলে দেখতে পাচ্ছি না যে আচ্ছা এখানে এটা থাকবে এটা থাকবে, তখন মাথায় ভিজুয়ালাইজেশনটা কাজ করতে হবে, তাহলে জিনিসটা এইভাবে হয়তো ফর্ম করতে পারে। মডেলটা তো মাথায় তো কাজ করতে হবে, আগের একটা এক্সাম্পল মাথায় থাকলে তবে সেটা তুই পরবর্তীকালে ভিজুয়ালাইজ করা যায়। কিন্তু হ্যাঁ, কিন্তু যদি মুখস্থ করে দেওয়া হয় সেটা অতটা কাজ করবে না। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা খুব বেশি দরকার যেন ব্যাপারটা আমরা ভিজুয়ালাইজ করতে পারি। কারণ এগুলো তো বেসিক্যালি হিস্ট্রি না, কিভাবে কি কাজ করেছে না করেছে আমরা তো পুরোটাই অ্যাজিউম করছি, কোনটা আমরা শিওর নই যেটা এইভাবে কাজ করেছে। জিনিসটা ভিজুয়ালাইজ না করলে বোঝাটা খুব প্রবলেম। আর আই থিঙ্ক এটা আমার লাস্ট কোশ্চেন হবে, তুই এখন পিএইচডি করবি, তো তোকে যদি অপরচুনিটি দেওয়া হয় যে ইন্ডিয়ার বাইরে কোথাও একটা তুই পিএইচডি করতে যাস, তো সব থেকে ভালো লোকেশন কোনটা হবে যেখানে ধর জিওগ্রাফিক্যাল যে তুই এক্সপেক্ট করো সেগুলোও পাবি প্লাস পড়াশোনাটাও পাবি, সেরকম একটা কোনটা লোকেশন হবে? আমার মনে হয় আমি ক্যালিফোর্নিয়াতে চাই, কারণ ওখানে স্যান অ্যান্ড্রেয়াস ফলটা আমি খালি সিনেমাটা দেখেছি এটা। হ্যাঁ, মানে স্যান অ্যান্ড্রেয়াস ফলটা সেটা আমি দেখতে চাই, যে স্যান অ্যান্ড্রেয়াস ফলের জিওলজিক্যালি প্রচন্ড বড় ইম্প্যাক্টফুল একটা ইভেন্ট,
তো আমি সেই জিনিসটা দেখতে চাই যে ক্যালিফোর্নিয়া স্যান অ্যান্ড্রেয়াস পর্যন্ত যাচ্ছি পাই তো ভালো। অ্যাবসলিউটলি, তুই পোস্টডক করবি যখন তখন ক্যালিফোর্নিয়াতেই করবি। হ্যাঁ, তখন আমি স্যান অ্যান্ড্রেয়াস পয়েন্টটা দেখবো। যে কোথায় অ্যাকচুয়ালি স্যান অ্যান্ড্রেয়াস পয়েন্টের প্লেস এখনো আছে। আচ্ছা, এখনো আছে। এটা একটা জুলজিক্যালি প্রচন্ড একটা মিস্টেরিয়াস জিনিস এবং ওটা নিয়ে এখনো আমাদের পড়াশোনা করানো স্যান অ্যান্ড্রেয়াস। আর শেষ করার আগে একটাই কোশ্চেন করবো যে ধর পরবর্তীকালে যে যত জুনিয়র্সরা বা যারাই আর কি জিওলজি পড়তে চায় তাদের জন্য কোনো রকম তুই কথা বলতে চাই টিচাররা তাদেরকে হয়তো হেল্প করবে স্পেসিফিক্যালি, ভালো হবে যেটা যদি ডাইরেক্টেড হয় টুয়ার্ডস মেয়েরা যারা জিওলজিতে পড়তে আছে, যাদের তুই যেটা বললি তুই যখন আসছিলি তখন তোর মনে হচ্ছিল বা শুনেছিলিস যে ফিল্ড ওয়ার্ক করাটা খুব কঠিন হবে। তো তুই যদি সেরকম কিছু বলতে চাস যেটা তাদেরকে হেল্পফুল করবে বা এনকারেজ করবে যে না মেয়েরা জিওলজিতে আছে, কোনো প্রবলেম না, সেটা কিছু বলতে চাইবি? হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক করাটা ডিফিকাল্ট হয় না সেটা একদমই নয়। কারণ আমারই অনেক সময় পিরিয়ডস হয়েছে ফিল্ডে চলাকালীন, তো সেটা একটা বড় চাপের ব্যাপার। কারণ আমাদের ফিল্ডের সময় খুব বেশি আমরা হেক্টিক একটা শিডিউল ফলো করি। আমরা সকাল 8টার সময় বেরোতাম আর আমরা আসতাম হচ্ছে সন্ধ্যে 6টার সময়। তো সেটা একটা বড় প্রবলেম হতো, কারণ একটা তো ছোট ট্রেন একটা থাকে। তো সেক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে, বাট তা সত্ত্বেও আমরা আছি, আমরা কিছু মানে অনেকেই এখন জলদিতে আসছে, সেগুলো একদিন আমরা কোনো না কোনো ভাবে ওভারকাম করে নিতে পারবো। হ্যাঁ, করে নিতে পারবো। বিকজ এখন আমরা যে ক্ষেত্রে যাবো, ধর অফিস এনিথিং জায়গাতে আমাদের সেই 10 to 5 জব তো করতেই হয়। হ্যাঁ, বলতে পারিস একটা যে বাথরুম অ্যাভেলেবেল থাকে সেটা সেই সময়, কিন্তু হ্যাঁ ফিল্ডে হয়তো থাকে না। বাট সেক্ষেত্রে আমরা এমন প্রফেসর পেয়েছি বা এরকম ফ্রেন্ড সার্কেল পেয়েছি, ওদের সাথে যথেষ্ট আমাদের সাপোর্ট করেছে, সে সময় আমাদের হেল্প করে দিতে বা সে সময় আমাদের হেল্পের কাজ করতে দেয়। তো সেভাবে আমরা সেটা শুধুমাত্র একটা রিজন হওয়া উচিত না যে আমাদের যেহেতু পিরিয়ডস হয় বা আমাদের একটা ক্র্যাম্পস হয় সেজন্য আমরা ফিল করতে প্রবলেমটা হয়, বা সেটা একটা বড় রিজন হওয়া উচিত নয়। হ্যাঁ, কারণ জিওলজি একটা বেসিক্যালি খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। আর হ্যাঁ, এটা পড়ে রিগ্রেট তো করবে না, সেটা তো একটা প্রথমে ইন্টারেস্টিং সাবজেক্ট। আমি জিওলজিতে পার্সোনালি কোনো ইন্টারেস্ট আমার ছিল না, প্রথম থেকে বাড়িতে ইন্টারেস্ট ছিল, বাট জিওলজিটা যে পড়েছে একবার তার ইন্টারেস্ট লেগেই যাবে। খুবই ইন্টারেস্টিং এর একটা সাবজেক্ট। আর এই ফিউচার পার্সপেক্টিভ আমি যদি বলতে চাই তো এটা মোটামুটি ভালোই আছে, জিওলজি ফিউচার পার্সপেক্টিভ খারাপ না। তবে আমরা দেশে যতগুলো অয়েল কোম্পানিজ দেখছি, ফুল কোম্পানিজ দেখছি, এছাড়া বিভিন্ন রকমের অনেক কোম্পানিজ আছে যেগুলো জিওলজিস্ট হায়ার করে। তো জিওলজিস্টের প্রাইভেট সেক্টরেও পোস্ট আছে, আর গভর্নমেন্ট সেক্টরে লাইক জিএসআইএস আছে, আর প্রাইভেট সেক্টরে ওএনজিসিস আছে। তো অনেক বড় বড় কোম্পানিজ আছে জিওলজি। তো হ্যাঁ সেটাই, কিন্তু হ্যাঁ একটা হেক্টিক থাকে, ফিল্ড জিওলজিতে থাকবে, ফিল্ড ছাড়া জিওলজি হয়। ওটা একটা মাইন্ডসেট আপনি আসতে হবে যে একটা টাফ এন্ড হার্ড একটা ব্যাপার থাকবে, কারণ এসি রুমে বসে জিওলজিতে হবে না, ফিল্ড করতেই হবে, ফিল্ড চার্জ, ওই মাইন্ডসেট তো থাকতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।